অনেক অনেক দিন আগের কথা। এই যে পরিত্যক্ত জমিদার বাড়ি, এখানে কেউ আর বাস করে না। বনের মধ্যে নিঃসঙ্গ অসহায় হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে মাঝে মধ্যে লোকেরা বলে এ ঘরের দোতলায় কোনো একজন মেয়েকে একদিক থেকে অন্যদিকে চলতে দেখা যায়। তবে কে এই মেয়েটি, কোথায় তার বাড়ি, কেনই বা সে এখানে আছে, কেউ আজও অবধি জানে না। অনেকে চেষ্টা করেছিল তার পরিচয় জানতে যাওয়ার জন্য, উদ্যোগও নেওয়া হয়েছিল ঘরের মধ্যে আসার জন্য, কিন্তু তারা কেউ আর ফিরে আসেনি। এই তো আমি একেবারে পৌঁছে গেছি পাহাড়ি অঞ্চলে। চারিদিকে একটা নিঃসঙ্গ গমগম পরিবেশ। কিন্তু কোথায় সে রাজবাড়িটা, কোথায়? বাবাকে একটু বলে এলে হয়তো ভালো করতাম, কিন্তু বললাম না তো। আর বললে তো আসতে দিত না। যাই যাই, ওই তো দিকে একটা লোক আসছে, জিজ্ঞাসা করি। এই কথাগুলো বলে যখন অনির্বাণ একটু চলে যায় দূরের দিকে, সেই সময় তার পেছন দিক থেকে আবির্ভূত হয় একজন অশরীরী, একটা প্রেতাত্মা ভয়ঙ্কর চিৎকার নিয়ে উপস্থিত হয়। কিন্তু তার চিৎকার অনির্বাণের কানে পৌঁছালো না। এদিকে অনির্বাণ সে আগন্তুক ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করে গাড়ি চালিয়ে চলতে থাকে। একেবারে গভীর রাত্রি হয়ে যায়। এখনো অনেকটা পথ, দুর্গম পথ, কিন্তু পাহাড়ি এই পথের মধ্যে কোনো মানুষের চিহ্ন নেই। হঠাৎ করে দেখতে পাওয়া যায় তার গাড়ির সামনে কে যেন একটা উপস্থিত হয়, আর সঙ্গে সঙ্গে ব্রেক না করতে পেরে ধাক্কা মারে গাছের সঙ্গে। সমগ্র রাত্রি ধরে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তবে গায়ে কোথাও কোনো ক্ষতের চিহ্ন ছিল না। মনের ওপর যেন একটা অসম্ভব দানবিক শক্তি চেপে বসেছিল। আর সেই সময় অনির্বাণ কষ্ট করে দাঁড়িয়ে ওঠে এবং জিজ্ঞাসা করতে থাকে, আমি কি এমন দেখছিলাম গত রাত্রিতে? কিছুই তো বুঝতে পারলাম না। কি করে আমার ব্রেকটা ফেল হয়ে আর গেল? পেছন দিক থেকে একটা পিশাচিনী বিকট হাসতে 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 সে উপস্থিত হয়, কিন্তু তার আওয়াজটা অনির্বাণের কানে পৌঁছাল। যাই আমি, আর একটু গেলেই মনে হয় পৌঁছে যাব। ওই তো ওদিকে রাজবাড়িটা আছে। এই কথা বলে অনির্বাণ চলে গেলে ওই পিশাচিনী তাকে অনুসরণ করতে থাকে এবং সেও তার পেছনে পেছনে চলে যায়। বয়স তো অনেক হলো বাবা, ছেলেটা আজও আপনি ফিরে এলো না। 3 দিন হয়ে গেল, কোথায় যে গেল জানি না। একটা সময় আমাদের জমিদার বাড়ি ছিল, কিন্তু আজ তো তার নেই। কিন্তু সেই বাড়িতে যাওয়ার কি দরকার ছিল? বাবা, দাদা কোথায় গেছে গো? দেখতে পাই না অনেকদিন ধরে। সে তো আমি জানি না কোথায় গেছে, কি বলে যায় আমাকে? দাদা নিশ্চয়ই সে জমিদার বাড়িতে গেছে, কারণ আমাকে বলছিল জমিদার বাড়িতে যাবে বলে। দেখি আমিও যাই তো, দেখার চেষ্টা করি কোথায় গেছে দাদা। অনেকটা হেঁটে ক্লান্ত হয়ে গেলাম। ওই সামনে একটা ঘর আছে, জিজ্ঞাসা করে দেখি তো ওরা কেউ কিছু বলতে পারে কিনা। কারণ জমিদার বাড়ি তো অনেক আগেকার দিনের সময়ের বাড়ি, এরাই হয়তো বলতে পারবে। হ্যালো, এই যে হ্যালো, বাড়িতে কেউ আছেন বুঝি? হ্যালো, একটু আসুন না বাইরে, প্লিজ আসুন একটু। কি হে বাচ্চা তুমি, কেন অসময়ে আমাকে এখানে ডাকছো বলো তো? দেখতেই পাচ্ছ বাড়িতে কেউ নেই। এখানে যে একটা জমিদার বাড়ি ছিল তার সম্পর্কে একটু বলতে পারবেন? আমি তার খোঁজ করতে এখানে আসছি। ফোকাসে জমিদার বাড়ি, সে তো এখান থেকে 30 ক্রোশ দূর। যতটা আমি জানি সেই বাড়িতে কেউ নেই। তুমি দক্ষিণ দিকে গিয়ে দেখো, দেখতে পাবে। হ্যালো, বাড়িতে কেউ কি আছেন? হ্যালো, বারবার ধরে যাচ্ছি, কেউ আসুন না একটুখানি। বাড়িতে কেউ থাকলে বাইরে বেরিয়ে আসুন। ওহ, অনেকক্ষণ ধরে বাইরে ওয়েট করছি, আসুন না একটু, বাইরে বেরিয়ে আসুন না। এই রকমের ক্রমাগত ডাক শুনেও কোনো উত্তর এলো না। বারবার ধরে নখ করেই যাচ্ছিল রাজু, কিন্তু ব্যর্থ, কোনো ফল এলো না। বাধ্য হয়েছে ভেতরে প্রবেশ করে এবং দেখতে পায় যে ঘরের মধ্যে একটা চেয়ার রয়েছে এবং তার পাশে কে যেন ঘুমিয়ে আছে, কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না কে সেখানে আছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় সেই চেয়ারটা আপনা আপনি নড়ে উঠছে এবং বিকট শব্দে একটা প্রাণী তার সামনে এসে উপস্থিত। হিং বিং ব্রিং টিং টিং নং নং টিম টিম ডিং, ভূত সব চলে আয় এখানে আমার কাছে আয়। গত কয়েকদিনে যতগুলোকে আমি বলি দিয়েছি প্রত্যেকটা হাত এখন আমার মাথার উপরে, তারা আমাকে ডাকছে। আর আজ আর কালকের মধ্যে আমাকে আর একটা বলি দিতেই হবে। আর এদিকে রাজু নিরুপায় হয়ে
দরজার সামনে দাঁড়িয়ে থেকে চিৎকার করতে থাকে। ভেতরে কে রয়েছো? বাইরে বেরিয়ে এসো প্লিজ। আমি কিছুই দেখতে পেলাম না ভেতর থেকে, শুধুমাত্র একটা কি বিভৎস অন্ধকার দেখতে পেয়েছি। আর এই সময়ে রাজুর ডাক শুনে একটা অশরীরী প্রেতাত্মা পিশাচিনে তার সামনে উপস্থিত হয়, লাল লাল চোখ করে। কে রে তুই? কেন এখানে এসেছিস? আমার ঘুম কেন ভাঙিয়েছিস তুই বল? ও, তুমি তোমার ভাইকে তবে খুঁজতে এসেছো। তার খোঁজ খবর তো আমি জানি না। সে তো অন্য একটা রাজবাড়িতে গিয়েছিল, এখানে সে একদিনও বলে আসেনি। আমাকে তবে বলো এক্ষুনি সেই রাজবাড়িটা কোন দিকে আছে, আমি এক্ষুনি যাব। সমস্ত রকমের তথ্য পেয়ে রাজু দিনের আলোতে হেঁটে চলতেই থাকে। গন্তব্য অনেকটা দূরে, কিন্তু পৌঁছাতে হবে তাকে রাত্রের আগেই পৌঁছাতে হবে। এই তো পৌঁছে গেলাম, কিন্তু আগুন জ্বলছে। মন্দিরের সামনে কেউ নেই কেন? বাড়িটা একেবারে নিঃসঙ্গ, অসহায়। হ্যালো, কেউ কি আছেন? হ্যালো, একটু বাইরে বেরিয়ে আসুন না। আমি অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে এখানে আসছি, আসুন না একটু বাইরে বেরিয়ে। এই চিৎকার শুনে সে মন্দিরের দরজা খুলে যায় এবং সেখান থেকে একটা তীব্র আলোক রশ্মি বেরিয়ে আসে এবং কণ্ঠস্বরও শোনা যায়। তুমি যে জন্য এখানে এসেছো তার সমাধান আমার এখানে আছে। তুমি ভেতরে এসো। তোমার নাম রাজু। তুমি হলে সেই ব্যক্তি যে এই বিনাশ করতে পারবে। তুমি ভেতরে এসো। এই আওয়াজটা শুনে রাজু আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং দেখতে পায় ঘরের পূর্ব প্রান্তে একটা দরজা আছে। সে দরজা খুলে বেরিয়ে আসছে বিভৎস বিকট দেখতে একটা দানবিক প্রাণী। না মানুষ না ডাইনোসর বলা খুব মুশকিল। ভয়ে পুরোপুরি কুপোকাত হয়ে রাজু দৌড়াতে থাকে। দিক বিদিক জ্ঞান হয়ে সে দৌড়াতেই থাকে। কোন দিক থেকে দৌড়ালো সে জানে না, কিন্তু গুহার মধ্যে দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে যায় একটা বনের মধ্যে। পূর্ণিমার চাঁদ চলে এলো, এখনো পর্যন্ত সাধু কাউকে নিয়ে এলো না কেন? আমি রক্ত না খেতে পারলে আমি বাঁচতে পারবো না। যখন এই পরিত্যক্ত রাজবাড়ি থেকে এই রকমের শব্দ বেরিয়ে আসছিল, সাধু তখন তার গুহা থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে বুঝতে পারে তার ডাক চলে আসছে। তাকে পৌঁছাতে হবে সেই বনের সেই গভীর জঙ্গলে, যেখানে সেই পিশাচিনী বাস করে। হ্যাঁ আমার মালকিন, আমি চলে এসেছি, তুমি দেখো এক্ষুনি। আমি তোমার জন্য এক্ষুনি খাবারের ব্যবস্থা করব। আর তপস্যা বলছে এদিকে একটা ছেলে এক্ষুনি আসবে, তাকে বলে দিয়ে তোমাকে আমি রক্ত দেব। এই কথাগুলো যখন সাধু বলছিল, সঙ্গে সঙ্গে পুরো দৃশ্যপটে অন্ধকার হয়ে যায়। অসংখ্য ড্রাকুলা লাল লাল চোখ করে তার সামনে দিয়ে চলে আসে, এক বিকট শব্দে সাধুকে প্রায় আঘাত করে এবং সাধু সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায়।